কাল ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। জোরালো বার্তা পাবে ষড়যন্ত্রকারীরা, মন্তব্য বিশেষজ্ঞদের। হাসিনা বিরোধী আন্দোলনের ঐক্য ভাঙার চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। শুধু রাষ্ট্র নয়, রাজনৈতিক দলগুলোকেও ভেতর থেকে সংস্কার করতে হবে বলছেন বিশ্লেষকরা। তলিয়ে গেছে কক্সবাজার, আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক, সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: পাপনের পাপে ধ্বংস ক্রিকেটের মেরুদণ্ড, অব্যবস্থাপনার প্রভাব পড়েছে টিম পারফরম্যান্সেও। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাদের প্রত্যাশা, ঢাকার সঙ্গে সহযোগিতার পথে থাকবে দিল্লি। 6 সদস্যের এ দলের নেতৃত্বে থাকছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। কাল দুপুরে দিল্লি হয়ে ঢাকায় আসবেন তারা। এ সফরে অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রাজনীতিকেও গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় ওয়াশিংটন। একই সঙ্গে দিল্লিও ঢাকার সঙ্গে সহযোগিতার পথে থাকবে, এমনটাই চায় তারা। এদিকে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর সঠিক সময় হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক। দেশ ও দেশের বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে, এ সফর তাদের বিরুদ্ধে জোরালো বার্তা দেবে বলেও মনে করেন তিনি। এই ভিজিটের মাধ্যমে আমি দেখছি কি হয়তো একটা মেসেজ টু দোজ কাউন্টার রেভলিউশনারিজ অর কাউন্টার ফোর্সেস যারা নাকি এই অ্যাচিভমেন্টটা বাধা করতে পারে, ওদের জন্য একটা বিরাট একটা মেসেজ এর মধ্যে থেকে পাবো আমরা। এই যে আমি বললাম যেটাকে মোরাল বুস্টিং ভিজিট, এটাতে যেটা নাকি বহুত এই মোরাল বুস্টিং তো আছেই ইন্টারিম গভর্নমেন্টের জন্য, মেসেজ টু নট অনলি ইন্টারনাল ফোর্সেস এবং বাইরের যারা ফোর্সেস আছে, এক্সটার্নাল যারা আছে, তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট মেসেজ আমি বলবো। হাসিনা বিরোধী আন্দোলনে যে ঐক্য তৈরি হয়েছিল তা ভাঙার জন্য সুপরিকল্পিতভাবে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। ওমর ফাহিমের রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার বিজয় সুসংহত করতে সবাইকে সজাগ থাকতে হবে। সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করব সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে বিকেলে নয়াপল্টনে 14 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও 15 তারিখে সকল জেলায় বিএনপির র্যালি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভার আয়োজন করা হয়। আগামী 14ই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত সেই অনুষ্ঠান হবে। সেখানে কথা বলবে সেই সমস্ত শহীদের পঙ্গুত্ব বরণকারী সেই সমস্ত মানুষদের আত্মীয় স্বজন। 15 তারিখের কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানান তিনি। 15ই সেপ্টেম্বরে আমরা হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি আন্দোলনে ছিল, আছে এবং আন্দোলনে থাকবে। কতদিন? যতদিন পর্যন্ত না জনগণের অধিকার আদায় হচ্ছে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।
রাষ্ট্রে 6টি বিভাগ সংস্কারের জন্য কমিটি করেছে সরকার, কিন্তু সেই সংস্কারের ফল পেতে হলে দরকার রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার, নয়তো রাষ্ট্রীয় সংস্কারের ফল পাওয়া কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন, আর রাজনীতি পরিশুদ্ধ করতে সবার আগে প্রয়োজন সংবিধানের সংস্কার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কারের প্রশ্নে সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক ধাপে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের ক্ষেত্রে কমিশন গঠনের প্রক্রিয়ার বিষয়টিও জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলের নেতারা বলছেন, রাজনৈতিক দলে যে সংস্কার তা হতে হবে গণতন্ত্র রক্ষায়। রাজনৈতিক দলের ভেতরে সংস্কার তো বেশি প্রয়োজন। আমি একটা দল করি, আমার দল আমি আমার মতো করবো, এখানে আপনি কিছু বলবেন কেন? আপনার কথা মতো আবার চলতে হবে সেরকম তো কথা নয়। হ্যাঁ, জনগণের যেটা আকাঙ্ক্ষা সেটার প্রতিনিধিত্ব করে দলটা গড়ে উঠবে, সেই চর্চা থাকতে হবে। এ নিয়ে কথা বলেছেন বিএনপির এই নেতা। বিএনপিও এই দেশে আগামী দিনে একটি সুন্দর, ভবিষ্যৎমুখী এবং স্বয়ংভর বাংলাদেশ কিভাবে গড়া যায়, যেখানে জনগণই রাষ্ট্রের মালিক হবে এবং জনগণের অধিকার সুনিশ্চিত হবে, সেটি নিহিত আছে 31 দফা কর্মসূচিতে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সংবিধান সংস্কারে দিচ্ছেন বেশি গুরুত্ব। অত্যন্ত প্রত্যয়ের সাথে মিথ্যা বলাটা একটা রাজনৈতিক গুণ হয়ে গেছে, কোয়ালিটি পলিটিক্যাল পার্টি লিডারশিপের। তাহলে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে হবে। সংস্কারটা কোনখান থেকে শুরু হবে? এটা একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে কনস্টিটিউশন। সংবিধানের যখন বেসিক জায়গায় ঠিক করবেন আপনি, ওই আলোকে কিন্তু নির্বাচন ঠিক হবে, আইনসভা ঠিক হবে, পলিটিক্যাল পার্টিও ঠিক হবে। আমাদের সংবিধানে রাজনৈতিক দল সম্পর্কে কোনো কথা নেই, একটু আছে খালি এইরকম হইবে, এটা কিন্তু কোনো আলাদা রাজনৈতিক দল নিয়ে কোনো কথা নেই। তারা বলছেন, সংস্কার বা সংরক্ষণ যাই হোক, তা যেন হয় দেশের কল্যাণ মাথায় রেখে। দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে, কি সংস্কার চাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। টানা 12 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার শহরের 90% এলাকা। দেখা দিয়েছে জলাবদ্ধতা। 5 শতাধিক হোটেল মোটেলের কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এদিকে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে কক্সবাজার সদর ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 6 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে শুরু হয় ভারী বর্ষণ, চলে রাত 12:30 পর্যন্ত। 12 ঘন্টার ভারী বর্ষণ পুরো কক্সবাজার শহরের 8 লাখ মানুষের জীবন অনেকটাই থামিয়ে দেয়। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় কক্সবাজারে 501 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। বৃষ্টির পানিতে প্রধান সড়ক, সৈকত সড়ক সহ অন্তত 35টি উপসড়ক ডুবে যায়, তলিয়ে যায় বাড়িঘর, দোকানপাট। অনেকেই বলছেন, গত 50 বছরে এমন বৃষ্টিপাত তারা দেখেননি। আমি আমার জীবনে কক্সবাজারে এই টানা বৃষ্টি এ পর্যন্ত দেখি নাই। মানুষের চলাচলের যে অবস্থা, পৌরসভা কি করছে, সরকার কি করছে, এগুলো আমরা জানি না। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। বৃষ্টির পানিতে সড়ক ডুবে থাকায় হোটেল মোটেলগুলোতে আটকা পড়েছেন পর্যটকরা। ভারী বর্ষণের কারণে শহরের অভ্যন্তরে 12টির বেশি পাহাড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে শহরতলির ঝিংলার দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসে মা ও 2 সন্তানের মৃত্যু হয়েছে। মোট 3 জন মারা গেছে। একজন হচ্ছে মিজানের স্ত্রী এবং আর ওনার সন্তান 2 জন, মা মেয়ে 3 জন মারা গেছে আর কি। স্থানীয় মানুষের আর প্রতি এলাকার মানুষের ডাকি, প্রতিবেশী মানুষ ডাকি, ইতারা অনুরকম টানে টুনি বাইরে গেছি। উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। অপরদিকে উখিয়া উপজেলার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। ধসে পড়ে 3টি বাড়িঘর। এরই মধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। এর আগে আগস্ট মাসে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মৃত্যু হয় 4 জনের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগে আগামী 2 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে ডিপ্রেশন বা নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেটা, এবং এটার প্রভাবে কোস্টাল এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। তো আমাদের 3টা ডিভিশনেই বেশিরভাগ ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল। আর ঢাকা যেহেতু সেন্টারে হওয়ার কারণে ঢাকা এটার দুটা প্রভাবটা কিছুটা পেতে পারে। আর এই ডিপ্রেশনটা আস্তে আস্তে আমাদের ল্যান্ডের দিকে উঠে গেলে উত্তর পশ্চিমাঞ্চল হতে পারে, এটা ইন্ডিয়ার দিকে চলে যেতে পারে। কক্সবাজারে বঙ্গোপসাগরে 6টি ট্রলার ডুবির ঘটনায় 2 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ 30 থেকে 35টি ফিশিং ট্রলার। স্থানীয়রা জানান, ঝোড়ো বাতাসের কবলে পড়ে উপকূলের লাবণী চ্যানেলে এফবি রশিদা এবং সাগরের ইনানি পয়েন্টে 5টি ফিশিং ট্রলার ডুবে যায়। পরে এসব ট্রলার সমুদ্র সৈকতের কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে ভেসে আসে। এসব ট্রলারের মাঝি মোল্লাররা কুলে উঠতে পারলেও মোহাম্মদ জামাল ও নুরুল আমিন নামে 2 জেলে সাগরে ডুবে যায়। নিখোঁজ রয়েছে 5 জন। সড়কে সুশাসন ফেরাতে সড়ক পরিবহন আইন সংস্কারের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছে, 16 বছরে হাসিনা সরকার সাধারণ মানুষকে যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি ও শান্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিউলি শবনমের প্রতিবেদন। বছরের পর বছর ধরে পরিবহন ব্যবস্থায় চলে আসছে বিশৃঙ্খলা ও নৈরাজ্য। যাত্রী স্বার্থ ছিল উপেক্ষিত। এমন প্রেক্ষিতে পরিবহনের অরাজকতা দূর করতে যাত্রী অধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। সড়কে চাঁদাবাজি সহ দুর্ঘটনা কমিয়ে আনতে পরিবহনের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এই সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দায় এবং দায়িত্ব উভয়ের আছে। অদৃশ্য কর্তৃপক্ষ আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। যাতায়াতে মানুষের সংকটকে পুঁজি করে বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চালিয়েছে বলে মন্তব্য করেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা। যানজট এখন নগর বন্দর পেরিয়ে গ্রামে গঞ্জেও সম্প্রসারিত হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সড়কে সবচেয়ে বেশি বরাদ্দ এবং সীমাহীন লুণ্ঠন হতে উল্লেখ করে বিশিষ্ট নাগরিকরা বলেন, অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলে সড়ক ব্যবস্থাপনা ঠিক করা সম্ভব। যাত্রী পরিবহন আইন বা যে আইনগুলো কথা বলা হচ্ছে, এর সাথে 17 কোটি 18 কোটি মানুষের ভাগ্য জড়িত। বর্তমান সরকার অন্তত দৃষ্টি দেয়, কাজের উদ্যোগটি অন্তত গ্রহণ করুন। এই যে পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট, তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? যানবাহনের লাইসেন্স ও ফিটনেস ঠিক করা সহ বিআরটিএকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন তারা। তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নাজমুল হাসান পাপন গত এক যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুকুটহীন সম্রাট। ক্ষমতার দাপটে ক্রিকেট বোর্ডে যা ইচ্ছা তাই করেছেন। বেশিরভাগ পদেই বসিয়েছেন নিজের পছন্দের লোক। পাপনের পাপে রীতিমতো ধ্বংস হয়েছে ক্রিকেটের মেরুদণ্ড। ক্ষমতার পালা বদলে বেরিয়ে আসছে পাপন ও তার অনুসারীদের সব অনিয়ম। সাবেক ক্রিকেটার ও সংগঠকরা মনে করেন, পাপন আমলে বিসিবির অব্যবস্থাপনার প্রভাব পড়েছে জাতীয় দলের পারফরমেন্সেও। আকাশুজ্জামানের রিপোর্ট। 2012 সাল বিসিবির সভাপতির চেয়ারে বসেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। এক বসাতেই 12 বছর পার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের বেশিরভাগই এসেছে আইসিসি ও এসিসির লভ্যাংশ থেকে, বাকিটা সিরিজ আয়োজন ও টিভি সত্ত্ব। তাহলে পাপন ও তার অনুসারীরা করেছেনটা কি? এত টাকা কোথায় খরচ করেছে পাপনের বোর্ড? সবশেষ বাজেটে দেখা যায় কারি টাকা খরচ হয়েছে লজিস্টিক অপারেশন ও বিপিএল পরিচালনায়। সময় কিন্তু বলা হতো যে আইপিএল এর পরে বিপিএল, সেই জিনিসটা আমাদের শুরুটা যেরকম ছিল সেটা আস্তে 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 আমরা কিন্তু পতনের দিকে যেতাম। আমার মনে হয় পুরো ওভারঅল আপনি যদি সিনারিও দেখেন 12-14 বছরে আমার মনে হয় যে খুব একটা বেশি আমরা ডেভেলপ করি নাই। উন্নয়ন তো হয়নি, উল্টো ধ্বংস হয়েছে ঘরোয়া ক্রিকেট। 12 বছরেও সম্ভব হয়নি ক্রিকেট বিকেন্দ্রীকরণ। তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে যে একটা আন্তর্জাতিক মানের টিম তৈরি করা, সেই জিনিসটা করতে আসলে ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে। এর জন্য দায়ী হচ্ছে
অব্যবস্থাপনা। বেশিরভাগ জেলায় কিন্তু খেলা হয় না, ক্রিকেট লিগ হয় না, রেলিগেশন লিগ হয় না, এবং সাথে মাঠের যে ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা, প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে জেলা পর্যায়ে মাঠ, নতুন নতুন মাঠ তৈরি করা, সেই জায়গাগুলোও কিন্তু আমার মনে হয় প্রসারিত হয় নাই। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের এন্ট্রি ফি 1 লাফে হয়েছে 5 লাখ। দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায়ও ছিল পক্ষপাতিত্ব। আম্পায়ার কোনো না কোনোভাবে একটি দলকে সাপোর্ট করতো। ন্যাশনাল টিমে প্লেয়ার খেলতো আমাদের এখানে 4 থেকে 5 জন, কোনো সময় 3 জন। আমাদের এখানে সাকিব তামিম খেলতো ওই সময়টায়, এবং এই খেলোয়াড়দের ভয় দেখানো হয়েছে যে রূপগঞ্জে যেন কেউ না খেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পাপনরা এমন জায়গায় অর্থ ঢেলেছেন যেটির সঙ্গে ক্রিকেটের কোনো সংযোগই নেই। অথচ শুধু রাজনৈতিক বিবেচনায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিত্যক্ত থেকেছে বছরের পর বছর। টেস্ট ভেন্যু খুলনা ও ফতুল্লা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয় না বহু বছর। সাম্রাজ্য চালাতে কাউন্সিলরশিপেও দুর্নীতি করেছেন পাপন। বার্ষিক সাধারণ সভাগুলো ছিল সদস্যদের দামি উপহার পাওয়ার অনুষ্ঠান। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। ছাত্ররা রাস্তায় নামলে চাঁদাবাজি সিন্ডিকেটের মূলোৎপাটন করে ছাড়বে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে জয়পুরহাটে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ফেলে যাওয়া এদেশীয় দোসর ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছাত্র জনতার ঐক্যকে বিভাজনের চেষ্টা করছে। পঞ্চগড় মকবুলুর রহমান সরকারি কলেজের বটতলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ছাত্র নাগরিক মত বিনিময় সভা হয়। এ সময় সন্তানদের ভালো রাজনীতিবিদ বানানোর পরামর্শ দেন সার্জিস আলম। এই পঞ্চগড় নিয়ে কোন বৈষম্য হয় তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই 4 দেশের যে সীমান্ত, এই 4 দেশের যে গলা, এই 4 দেশের যে নিঃশ্বাস, এই 4 দেশের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বন্ধ আমরা চিরতরে বন্ধ করে দিব। দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও 26 বাংলাদেশি। দুপুর 3টায় ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান যোগে আরব আমিরাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। এ নিয়ে 2 দফায় আমিরাত থেকে 42 জন দেশে ফিরলেন। মানিক শিকদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত হন 57 বাংলাদেশি। স্বজনদের অপেক্ষায় সকাল থেকেই অনেকেই ভিড় জমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 2 মাস 5 দিন পরে যোগাযোগ হচ্ছে আমার সাথে, এর আগে কোনো যোগাযোগ হয় নাই আমার সাথে। যোগাযোগ করার কোনো ব্যবস্থা ছিল না। ডাক্তার ইউনূস স্যারের আল্লাহ 1000 বছর ওনাকে হায়াত দেখ, এই দোয়া করি। প্রবাসীরা বিমানবন্দর গেটের বাইরে আসলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে আমরা মিছিল করার কারণে আমার প্রবাসীদের কারাবরণ করা হয়েছে। আমাদের ধরার পরে আমাদের মোবাইল সবকিছু নিয়ে গেছে। আমরা আমাদের মায়ের কোলে ফিরে এসেছি, আমাদের মাতৃভূমিতে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, ডাক্তার ইউনূস স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তবে চাকরি, জমানো টাকা সহ সব ফেলে নিঃস্ব হয়ে দেশে ফিরে চিন্তার ভাঁজ তাদের কপালে। একটা ফুল আর এই যে ড্রেস আর একটা মোবাইল ফোন ছাড়া দ্বিতীয় কিছুই আমার সাথে আনতে পারিনি। অ্যাকাউন্টে আছে, যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের একটা আবেদন, সবার জন্য আমাদের ডিপুটটা যেন দুবাইয়ের উঠিয়ে নেই, আমরা যেন আবার যেন যেতে পারি। প্রবাসী কল্যাণ সংস্থা ও ব্রেক প্রতিনিধিরা আটকে পড়া বাকি প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান। আরব আমিরাতে 2টা গ্রুপে তাদেরকে ওখানে গ্রেপ্তার করা হয়েছিল। 2 গ্রুপে 57 114 জন ছিল। তো ইতিমধ্যে 57 জন ফিরেছে, এখনো 57 জন ওদেশে আছে, যারা আমরা আশা করছি যারা অচিরে আবার ফিরে আসবে। প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যাগত আছে তাদেরকে রিইন্টিগ্রেশনের ব্যবস্থা করা হচ্ছে, এবং এখন যারা ফেরত আসছেন তাদের জন্য স্পেশালি অগ্রাধিকার ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে তাদের কর্মসংস্থানের ব্যাপারেও সরকারের প্রতি আহ্বান জানান। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে 300 আসনেই প্রার্থী দিবে এবি পার্টি। দলের প্রতিনিধির সম্মেলনে এবি পার্টির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী এ কথা জানান। সে সময় একই ব্যক্তি 2বারের বেশি সংসদ সদস্য হতে পারবে না এ বিষয়ে আইন সংস্কারের আহ্বান জানান সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।
ন্যায় ও সাম্যের রাষ্ট্র গঠনে এবি পার্টি কাজ করবে বলেও জানান তারা। গোপালগঞ্জে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে বিবাদে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতাদের উপর হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হন। আহত হন দলের সভাপতি এস.এম. জিলানী, তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা। এ ঘটনায় বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সন সহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। গত সপ্তাহের তুলনায় বেড়েছে সব ধরনের সবজির দাম। সরবরাহ না থাকায় চড়া ডিম, মুরগি এবং মাছের দামের লাগাম টানতে বাজারে কার্যকর মনিটরিং চান ক্রেতা বিক্রেতারা। বাজার ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন মাহিলা ইসলাম। রাজধানীর কারওয়ান বাজার, নানা ধরনের সবজিতে দোকান ভরপুর থাকলেও দামে নেই স্বস্তি। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে প্রায় সব সবজির দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দামটা একটু বৃদ্ধি পাইছে। যেরকম গতকালকেও আমি 140 টাকা কাঁচামরিচ কিনছি, আমি 160 টাকা কিংবা 180 টাকা বিক্রি করছি। আজকে আমি কাঁচামরিচ কিনছি 180 টাকা, আমি 200 টাকা 220 টাকা বিক্রি করছি। করলা আছে 60 থেকে 70 টাকা, কাঁকরোল আছে মনে করেন 70 থেকে 80 টাকা, 60 টাকার মতো বেচা আছে। টমেটো নিচের দাম 120 টাকা। বর্তমান বাজারে টমেটো, গাজর, শসা এই দুই তিনটা দাম একটু বেশি। কিছু মনে করেন বিএনপির নামদারি কিছু লোকজন আছে সীমিত, আর আওয়ামী লীগের কিছু সন্ত্রাস বাহিনী ওদের সাথে যোগ দিয়া একসাথে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য আগের থেকে মনে করেন অনেক গুণ বেশি চাঁদাবাজি হইতেছে। সরবরাহ কম থাকার অজুহাতে ইলিশের পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের দামও। 1 কেজি ওজন বিক্রি করছি 1500-1600 টাকা, আজকে পাইকারি কিনে আনছি 1720 টাকা। কেজিতে 100 টাকা বড় মাছের, কেজিতে 100 টাকা বাড়ছে, আর ছোট মাছের কেজিতে 50 টাকা বাড়ছে। দেশি মাছটা চাহিদা বেশি, মাছটা কম, দামটা একটু বেশি। ডিম ও মুরগির বাজার আগের মতনই চড়া, খাসি এবং গরুর মাংস স্থিতিশীল। আমরা 750 টাকা বেচতেছি গরুর গোস্ত, ধরেন ক্রেতা নেয় 10-20 টাকা কমেও বেচে ফেলছি। ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 170 টাকা কেজি, পাকিস্তানি সোনালিটা বিক্রি করতেছি 250 থেকে 260 টাকা কেজি, দেশি মুরগি 500 টাকা কেজি, লাল লেয়ার মুরগি 320 টাকা কেজি। সব মুরগির দাম গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি। আলু, পেঁয়াজ, রসুন, আদার দামও গেল সপ্তাহের মতন। চালের দামেও নেই কোনো পরিবর্তন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের বাধায় মেরামত করা যাচ্ছে না মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোকাবিল সীমান্তে ধলই নদীর ভেঙে যাওয়া বাঁধ। আবারও যদি উজানের ঢল আসে তলিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিগত বন্যায় ধলই নদীর বাংলাদেশ প্রবেশ মুখে মোকাবিলে দেখা দেয় বিশাল ভাঙ্গন। এই ভাঙ্গনের ফলে কমলগঞ্জ উপজেলার বড় একটি অংশ বন্যাক্রান্ত হয়। পানি কমে যাওয়ার পর ভেসে উঠেছে মোকাবিলের ভাঙ্গনটি। 120 মিটার জায়গা জুড়ে নদীর বাঁধ ভেঙে মিশে গেছে নদীতে। ঝুঁকিতে রয়েছে বাঁধের আরো কয়েকশো মিটার। প্রায় 250 ফিট পুরাটা ভেঙে গেছে, তারপরে মোকাবিলের গ্রামের ভিতর দিয়ে অর্ধেক ধসে গেছে প্রায় 500 ফিট। বাড়ির দিকটা পানি ঢুকছে, পুকুরের মাছটা নিচে সব। এ ভাঙ্গনে ফসলি জমির ওপর সৃষ্টি হয়েছে নতুন একটি নদীর অবয়ব। স্থানীয়রা জানান, নতুন করে উজান থেকে পানি এলে বন্যায় ডুববে তারা। এই ভাঙ্গার কারণে আমরা এলাকারবাসী খুবই কষ্ট পারাম। বন্যাটা বৃষ্টি দিলেই এলাকা ডুবে যায়। পানি উন্নয়ন বোর্ড বিএসএফ কে দিয়ে একটা অনাবৃষ্টি পত্র এনে জরুরি ভিত্তিতে কাজ শুরু না করলে আবারও বন্যায় এই এলাকা প্লাবিত হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নো ম্যানস ল্যান্ড হওয়ায় ভারতের অনুমতি ছাড়া বাঁধটি মেরামত করা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে বিজিবি এবং জেআরসি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা যদি ভারত থেকে অনুমতি পাই তাহলে জরুরি মেরামত বাজেট থেকে এই বাঁধটি পূর্ণ সেকশনে মেরামত এবং তৈরি করে দেওয়া সম্ভব হবে। এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর সাথে কথা বলেছে বিজিবি, কিন্তু কোনো সুরাহা হয়নি। মাহিয়া রহমান, টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহিরুল হক হলে গণবিয়ের ভাইরাল হওয়া পোস্টটিকে ঘিরে আলোচনা হলেও
খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। পোস্টদাতা স্বীকার করেছেন শুধুমাত্র মজার ছলেই করা হয়েছিল এই পোস্ট। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সরগরম গণবিবাহের খবরে ভাইরাল এক পোস্টকে ঘিরে শুরু হয় এই পরিস্থিতির। ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়, ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গণবিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের পাত্র হতে হবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। পাত্রী হতে পারবে যে কেউ। উপস্থিত থাকবেন তাদের অভিভাবকরাও, আর সবই হবে বিনা খরচে। পোস্টটি ভাইরাল হওয়ার সাথে সাথেই শুরু হয় আলোচনা এবং সমালোচনা। সবাই জানতে চায়, আসলেই কি এই গণবিয়ের আয়োজন হচ্ছে? হলের ভাইয়েরা আর কি সিদ্ধান্তটা নিয়েছে। এবং আমার দিক থেকে যদি এইটাকে আপনি বিবেচনা করতে বলে, আমি বলবো যে বিয়ে জিনিসটাকে এটা হচ্ছে একটা সহজ করার হিসাবে করে। ২১ টেলিভিশন ঘটনাস্থলে পৌঁছে সত্যতা খোঁজার চেষ্টা করলে সন্ধান মেলে বিশ্ববিদ্যালয় খোলা উপলক্ষে ২০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা একটি স্বাধীনতা ভোজের আয়োজন করতে যাচ্ছে। সে অনুষ্ঠানকে যুক্ত করে এক শিক্ষার্থী গণবিবাহের পোস্ট দেয়। সেই শিক্ষার্থী বলছেন তারা ওই গণবিয়ের ব্যাপারে অনড়। ২০ তারিখ হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম ছিল, যেটা শিরোনাম ছিল স্বাধীনতা 2.0 ভোজ। ক্যাম্পাসে বিভিন্ন প্রেমিক যুগল রয়েছে, তো আমাদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলেরও অনেক শিক্ষার্থী রয়েছেন। নানান জটিলতার কারণে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না। জহুরুল হক হলের কোনো শিক্ষার্থী যদি চায় এই ২০ তারিখ তার পছন্দের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটার যত যাবতীয় খরচ রয়েছে সেগুলো আমরা বহন করব। এদিকে ক্যাম্পাসে গণবিবাহের বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মতভেদ। আমরা অলমোস্ট 30, আমরা অবিবাহিত, তো আমরা এটা সাধুবাদ জানাই। হুট করে এরকম একটা গণবিবাহের আয়োজন করা অলরেডি এটা নিয়ে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। আমার কাছে ভালো মনে হয়, বিনা খরচে যদি কেউ বিয়ে করতে পারে তাদের লাইফটা সুন্দর হবে, এটা কে না চায়। জহুরুল হক হলের প্রভোস্ট জানিয়েছেন, এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান, তবে শিক্ষাঙ্গনে এমন আয়োজনের অনুমতি তারা দিচ্ছেন না। প্রফেসরের সাথে মিটিং করছিলাম, স্যারে বলছে যে তোমরা স্টুডেন্টরা এটা তোমাদের মতো করে করতে পারো, কিন্তু এটা আমরা অফিশিয়ালি ভাবে আমরা এটা অনুমতি দিতে পারতেছি না আর কি। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। প্রিমিয়াম হোল্ডিংসের বর্ষপূর্তিতে প্রিমিয়াম ডে উপলক্ষে রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী একক আবাসন মেলা। উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা। এছাড়া কোম্পানির কর্পোরেট অফিসে কেক কেটে ৪ দিনের প্রিমিয়ার ডে উদযাপন ও মেলার শুভ সূচনা করে ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। অন্যান্যের মধ্যে কোম্পানির পরিচালক নাজনীন আক্তার, উপদেষ্টা নুরুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট প্রধান রেজাউল করিম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের ৪ দিনের আবাসন মেলা সফল করার আহ্বান জানান বক্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর সিভি আনন্দ বোস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা তুলে ভিডিও বার্তায় এ ঘোষণা দেন গভর্নর। এতে বলেন, বয়কট মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো পাবলিক প্ল্যাটফর্মে একসঙ্গে থাকব না। রাজভবনের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও তা করা হয়নি বলে আক্ষেপ করেন সিভি বোস। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজ্যপালের এই বক্তব্যের পর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হলো। যদিও আনন্দ বোসের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা কুণাল ঘোষ। ইসরায়েলের মানচিত্রে গাজার পশ্চিমাঞ্চলকে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষণার পর ওই অঞ্চলে বেড়েছে তেল আবিবের তাণ্ডব। পুরো অঞ্চলে এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪১,০০০। এদিকে হত্যা ও যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থানকে অগ্রহণযোগ্য বলছেন জাতিসংঘ প্রধান অ্যান্টনিও গুতেরেস। আফসার আনিলার ডেস্ক রিপোর্ট।
গাজায় চলছেই ইসরায়েলের ব্যাপক হত্যা আর ধ্বংসযজ্ঞ। সম্প্রতি পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই উচ্ছেদ অভিযান জোরদার করায় প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে এ অঞ্চলে। হত্যাযজ্ঞের পাশাপাশি গেল 2 সপ্তাহ ধরে বুলডোজার ও সাজোয়া যান নিয়ে উচ্ছেদের তাণ্ডব চালাচ্ছে তেল আবিব। তুবাস, জেনিন ও তুলকারামে উচ্ছেদ করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের, ধ্বংস করা হচ্ছে শরণার্থী শিবিরও। এখনও পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায় 4000 বাসিন্দাকে। জাতিসংঘ জানিয়েছে বেসামরিক অবকাঠামো ধ্বংস করতে বুলডোজার এবং মার্কিন শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে। পানি, পয়ঃনিষ্কাশন এবং বিদ্যুতের মতো মৌলিক পরিষেবাগুলো একেবারেই ভেঙে পড়েছে। ইসরায়েলি বাহিনী পৌর হাসপাতাল অবরোধ করেছে, পাশাপাশি অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি এবং চিকিৎসা কর্মীদের আটক করা হচ্ছে। এমন অবস্থায় গাজায় অবিলম্বে আবারও যুদ্ধবিরতির আহ্বান করেছেন জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস। বিস্ময়কর অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পড়েছে গাজা, বলছে সংস্থাটি। আফসানা নীলা, 21 টেলিভিশন। মালয়েশিয়ার 2টি রাজ্যের 20টি দাতব্য হোম থেকে 402 শিশু ও কিশোর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এ ঘটনায় 171 জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দাতব্য হোমের ধর্মীয় শিক্ষক ও তত্ত্বাবধায়ক রয়েছেন। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী এসব শিশু কিশোরদের বয়স 1 থেকে 17 বছরের মধ্যে। চলতি মাসের শুরুতে দেশটির সেম্বিলান রাজ্যের একটি হোমে শিশুদের যৌন নির্যাতনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সেলাঙ্গার ও সেম্বিলান রাজ্যের 20টি দাতব্য হোমে অভিযান চালায় পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য অনেক মা বাবা তাদের সন্তানদের এসব দাতব্য হোমে পাঠিয়েছেন। জানাবো খেলার সংবাদ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার নারী দলকে 104 রানের বড় ব্যবধানে হারিয়ে 2-0 এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম টি-20তে স্বাগতিকদের হারিয়েছিল 7 উইকেটে। কলম্বোর পিসারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 164 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 50 রান করেন সাথী, জবাবে মাত্র 60 রানই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 2 ওভার 4 বল করে মাত্র 4 রান দিয়ে 4টি উইকেট নেন অধিনায়ক রাবেয়া খাতুন। 15 সেপ্টেম্বর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ভারত সফরে বাংলাদেশ দলকে নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব জয় সাহা বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জয় সাহা বলেছেন, সিরিজের দ্বিতীয় টেস্ট ও প্রথম টি-20 ম্যাচে সূচিতে কোনো পরিবর্তন করা হচ্ছে না। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর এই প্রথম ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজ কার্যালয়ের বৈঠক শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, আসন্ন ভারত সফরে নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় সাহা। ভারত সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ও 6 অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি-20 ম্যাচে ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। বাংলাদেশ দলের ম্যাচগুলো এই 2 শহর থেকে সরিয়ে নিতে বলেছে তারা। তাদের হুমকি সত্ত্বেও সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলের অনিয়মিত হয়ে পড়া তামিম ইকবাল। বিসিবি সভাপতি ও অধিনায়কের আগ্রহেই নাকি তিনি উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। জাকের আলীর সামনে এসেছে নতুন সুযোগ। ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। শুক্রবার মিরপুরে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের পর এ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। প্রিপারেশন আছে, 2 ফরম্যাটের জন্যই প্রিপারেশন রাখছি, তো এখন শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ফরম্যাট অনুযায়ী। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। পাকিস্তানে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসায় ভারতেও বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা দেখছেন জাকির।
যে আমরা যে সিরিজটা জিতে আসলাম, এটা মানে ডমিনেট করে যে 2টা ম্যাচ জিতে আসা, তো অবশ্যই এটা তো কালচার চেঞ্জেরই একটা আভাস। আর হ্যাঁ, ভালো লাগছে, সিলেকশন হয়ে ভালো লাগছে, চেষ্টা করবো বেস্টটা দেওয়ার। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো নিউজিল্যান্ড শ্রীলঙ্কা একমাত্র টেস্ট। 5 দিনে মাঠে গড়ায়নি একটি বলও। ম্যাচের ভেন্যু ছিল ভারতের 9টা। মাঠটি আন্তর্জাতিক ম্যাচের উপযোগী হলেও নিয়মিত সেখানে বিরাট রোহিতদের খেলা না থাকায় ভঙ্গুর হয়ে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে কয়েক ঘন্টা বৃষ্টি হলে মাঠ হয়ে ওঠে খেলার অনুপযোগী। তেমনটাই হয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচে। লাল বলের ক্রিকেট ইতিহাসে 8মবারের মতো ম্যাচ পরিত্যক্ত হলো, তবে এবারই প্রথম এশিয়ার মাটিতে বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো টেস্ট ম্যাচ। রেকর্ড যেন ক্রিশ্চিয়ানো রোনালদোরই সমর্থক, তবে এবার জাতীয় দল বা ক্লাবের জার্সিতে নয় ফুটবল মাঠেও সোশ্যাল মিডিয়াতে বিরল এক রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। বিশ্বের প্রথম কোনো ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 বিলিয়ন অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন CR7। আকাশুজ্জামানের রিপোর্ট। বয়সটা 39, ফুটবল মাঠে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। এই তো সেদিন 900 গোলের মাইল ফলক ছুঁয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। প্রতিশ্রুতি দিয়েছেন 1000 গোলের। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও রেকর্ড গড়লেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে 1 বিলিয়ন বা 100 কোটি। এই সংবাদ নিজেই জানিয়েছেন রোনালদো। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি রোনালদো। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। 1 বিলিয়ন শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ। এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই। আমরা একসঙ্গে এগিয়ে যাব, জিতব এবং ইতিহাস সৃষ্টি করতে থাকব। সামাজিক যোগাযোগ মাধ্যমে 6টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন রোনালদো। এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে 63 কোটি 90 লাখ। দ্বিতীয় স্থানে থাকা ফেসবুকে রোনালদোর অনুসারী সংখ্যা 17 কোটি 5 লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যায় রোনালদোর পরে আছেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। তার ফলোয়ার 70 কোটি 82 লাখ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। জোরালো বার্তা পাবে ষড়যন্ত্রকারীরা, মন্তব্য বিশেষজ্ঞদের। হাসিনা বিরোধী আন্দোলনের ঐক্য ভাঙার চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। শুধু রাষ্ট্র নয়, রাজনৈতিক দলগুলোকেও ভেতর থেকে সংস্কার করতে হবে বলছেন বিশ্লেষকরা। তলিয়ে গেছে কক্সবাজার, আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।